আসসালামু আলাইকুম। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সির ব্যাপারে একটা ছোট্ট এক্সাম্পল দিই। শরীফুল ইসলাম যখন অ্যান্ডি রবার্টস এন্ড থেকে বোলিং করছিলেন, অর্থাৎ অ্যান্ডি রবার্টস প্রান্ত থেকে বোলিং করছিলেন, ওই প্রান্ত থেকে তিনি খুব বেশি সুইং আদায় করতে পারছিলেন না। যে বলগুলো আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেগুলোর অ্যাভারেজ সুইংইং অ্যাঙ্গেল ছিল 1.9 ডিগ্রি। খুব বেশি সুইং তিনি আদায় করতে পারছিলেন না। তবে একটা সময় ব্রেকের পর শরীফুল ইসলামকে অন্য প্রান্ত থেকে, অর্থাৎ স্যার কাটলি অ্যামব্রোস এন্ড থেকে বোলিংয়ে নিয়ে আসা হয়েছে এবং সেই প্রান্ত থেকে শরীফুল ইসলাম বেশ ভালো সুইং আদায় করতে পারছিলেন। সেই প্রান্ত থেকে প্রায় 2.6 ডিগ্রি পর্যন্ত অন অ্যান অ্যাভারেজ তিনি সুইং আদায় করতে পারছিলেন। এখানে পার্থক্যের জায়গাটা আসলে কি বুঝলেন? এখানে বিষয়ের জায়গাটা হচ্ছে যে একটা পিচে যখন খেলা হয় তখন দুই প্রান্ত থেকেই খেলা হয়। এখন অ্যাজ আ ক্যাপ্টেন এটা আপনার ফাইন্ড আউট করাটা খুব জরুরি যে কোন প্রান্ত থেকে আপনার কোন বোলারটা বেটার প্রোডাক্টিভিটি আদায় করতে পারবে। ডেফিনেটলি এক একটা প্রান্তের পিচের ব্যাটিং ক্রিজের নেচার এক এক রকম হবে, এক একটা প্রান্তের উইন্ড ফ্যাক্টর এক এক রকম হবে। সাপোজ দেখা গেল যে আমার ঠিক এই যে প্রান্তটা আছে, এই প্রান্তের উইন্ড ফ্যাক্টরটা একরকম, ওই পাশ থেকে আসা বাতাসের প্রবাহটা একরকম, আবার ওই প্রান্ত থেকে আসা বাতাসের প্রবাহটা একরকম, আবার এই প্রান্তে ব্যাটিংয়ের ক্রিজের এই জায়গার বৈশিষ্ট্য একরকম, ওই প্রান্তের আরেক রকম। সো এই জায়গাটা মেহেদী হাসান মিরাজ বুঝেছেন, কিন্তু অনেক লেটে বুঝেছেন। কারণ যদি তিনি আগেই বুঝতেন, যদি তার ওই অভিজ্ঞতাটা থাকতো, তাহলে হয়তো বা শরীফুল ইসলামকে শুরু থেকেই ওই এন্ড থেকে বোলিং তিনি করাতে চাইতেন। এখন দিস ইজ দ্য ফ্যাক্টর যেখানে টেস্ট ম্যাচ ক্রিকেটে ক্যাপ্টেন্সির এক্সপিরিয়েন্স একটা অনেক বড় ম্যাটার করে, এবং সেই এক্সপিরিয়েন্সটা তো আসলে একদিনে আসবে না, এটা খেলতে খেলতে আসবে, কিংবা আরও অনেক ম্যাচ ক্যাপ্টেন্সি করতে করতে আসবে। গুড টু সি যে মেহেদী হাসান মিরাজ সেটাকে ধরতে পেরেছেন, যে যখন তিনি দেখছিলেন যে ওকে অ্যান্ডি রবার্টস এন্ড থেকে শরীফুল তিনি নর্মালি যেভাবে সুইং আদায় করতে পারেন, কিংবা তার যে বৈশিষ্ট্যের জায়গা রয়েছে যে শেপিং ব্যাক ইন টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ডার, ভেতরের দিকে বল ঢোকানো, সেটা খুব ভালো মতো করতে পারছেন না। তার সুইং অ্যাভারেজ 1.9-এর বেশি থাকছে না। তিনি কি করেছেন, একটা সার্টেন ব্রেকের পরে প্রান্ত পরিবর্তন করে অপর প্রান্ত থেকে, অর্থাৎ স্যার কাটলি অ্যামব্রোস এন্ড থেকে তাকে বোলিং করিয়েছেন এবং সেখান থেকে তিনি ব্যাটসম্যানকে আরও বেশি টাফ টাইম দিতে পেরেছেন। সেম থিং গোজ উইথ মেহেদী হাসান মিরাজ। দেখেন, মেহেদী হাসান মিরাজ যখন বোলিং করতে এসেছিলেন তখন তিনি বোলিং করছিলেন একেবারে শুরুর দিকে, সেটা ছিল অ্যান্ডি রবার্টস এন্ড থেকে। বাট যেই ওভারটাতে তিনি প্রথমবারের মতো স্যার কাটলি অ্যামব্রোস এন্ডে বোলিং করতে আসলেন, বেটার ডিভিয়েশন পেয়েছেন এবং উইকেটটা তুলে নিয়েছেন। ব্যাটসম্যান 97-এ ব্যাটিং করছিলেন, তাকে ডিভিয়েশনে তাকে ফ্লাইটে প্রথমে প্রলুব্ধ করেছেন, সামনের দিকে এগিয়ে এসে শট খেলার জন্য, দেন ডিভিয়েশনে বিট করেছেন। সো এই যে স্ট্রেংথের জায়গাটা, যে ঠিক আছে কোন এন্ড থেকে আমি বেটার প্রোডাক্টিভিটি আদায় করতে পারবো, কোন এন্ড থেকে আমার বেটার প্রোডাক্টিভিটি আদায় করা সম্ভব, এই বিষয়গুলো বুঝতে পারাটা আসলে খুব জরুরি একটা বিষয়, যেটা মেহেদী হাসান মিরাজ রিয়েলাইজ করেছেন বা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্যার কাটলি অ্যামব্রোস এন্ড থেকে, অর্থাৎ ওই প্রান্ত থেকে, যে প্রান্ত থেকে যেটা বলছিলাম যে শরীফুল পরবর্তী সময় 2.6 ডিগ্রির মতো বেটার সুইং পেয়েছেন এবং মেহেদী মিরাজ উইকেট পেয়েছেন, ওই পার্টিকুলার এন্ড থেকে ডেফিনেটলি পিচের তো একটা ফ্যাক্টর রয়েছে যেখানে এক্সট্রা বিট অফ ডিভিয়েশন ক্যারি করছে বোলাররা। সো এই জিনিসগুলো আসলে সত্যি কথা বলতে মেহেদী হাসান মিরাজ যত বেশি খেলবেন, যত বেশি তিনি এই লেভেলের ক্রিকেট ক্যাপ্টেন্সি করবেন, তত বেশি নলেজটা আরও পরিপূর্ণ হবে, শার্প হবে। রিয়েলাইজ করতে পেরেছেন, এটা দেখে ভালো লেগেছে। ডেফিনেটলি এই জায়গাটায় ধরেন অনেক ম্যাচ ক্যাপ্টেন্সি করা ক্যাপ্টেন হয়তো বা উইকেটের নেচার দেখেই বুঝতে পারবেন যে কোন বোলারকে তিনি কোন প্রান্ত থেকে ব্যবহার করাবেন, কিংবা কোন প্রান্তের উইন্ড ফ্যাক্টরটা কেমন, কোন বোলারটা আপনাকে বেটার প্রোডাক্টিভিটি আদায় করে দিতে পারবে। সো এই জায়গাগুলো খেলতে খেলতে আসলে আসবে। তবে আমার কাছে মনে হয় যে বেসিক কিছু জায়গায় বাংলাদেশের টেস্ট ম্যাচ ক্রিকেটে যে প্রবলেমটা হয়, যে ফিল্ডিংয়ের সময়টাতে খুব সিলি হাস্যকর কিছু ক্যাচ ড্রপ হয়, হাস্যকর কিছু ফিল্ডিং হয়, এগুলোকে যত বেশি রেকটিফাই করা যায়, এবং এক্ষেত্রে ক্যাপ্টেনের ভূমিকা কিন্তু অনেক বেশি। মিরাজ নিজে একটা ক্যাচ ড্রপ করেছেন, জাকের আলী অনেকের আমরা দেখেছিলাম যে একটা খুব সিলি মিস্টেক, একটা খুব হাস্যকর মিস্টেকে বাউন্ডারি হয়েছে। সো এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেনের লিডারশিপটা অনেক বেশি মাত্র ইম্পর্টেন্ট, মাঠে প্লেয়ারদেরকে অনেক বেশি মাত্র অ্যাক্টিভ রাখা, মাঠে প্লেয়ারদেরকে অনেক বেশি মাত্র সচল রাখা। আদারওয়াইজ বাংলাদেশ টাইট বোলিং করেছে। ওয়েস্ট ইন্ডিজও প্রথম দুইটা সেশন স্ট্রাগল করার পর তারপর তারা ফাইট ব্যাক করেছে। ওই ফাইট ব্যাক করার সময়টাতে ট্রেডিশনাল সেট আপের বাইরে হয়তোবা একটু আনঅর্থোডক্স কোনো কিছুও করা যেত, বাট এটা আমি আসলে বলবো না যে মেহেদী হাসান মিরাজ খারাপ ক্যাপ্টেন্সি করেছেন। তিনি তার লিমিটেশন অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী তিনি ভালো ক্যাপ্টেন্সি করেছেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমার কাছে মনে হয় যে এইটার কন্টিনিউটিটা খুব জরুরি, যে ঠিক আছে
যত সময় যাবে অনেক কিছু বুঝতে পারবেন, নতুন করে অনেক কিছু আইডিয়া তার আসবে। যত তাড়াতাড়ি ক্যাপ্টেনকে কিন্তু স্মার্ট হতে হয়, যত তাড়াতাড়ি অনেক কিছু রিড করতে পারবেন, জাজ করতে পারবেন, তত তাড়াতাড়ি সেটা টিমের জন্য বেটার। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। আফগানিস্তানের সঙ্গে শারজাতে লাস্ট ম্যাচটা মিরাজ ক্যাপ্টেন্সি করেছিলেন, ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক, বাট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টেস্টের প্রথম দিন মিরাজ দেরিতে হলেও অনেক কিছু রিয়েলাইজ করতে পেরেছেন, যেটার জন্য পাস মার্ক তো তাকে দিতে হবে, 50% মার্ক তিনি অবশ্যই পাবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।